বিরতির পর স্বাগত। এক যুগের অবসান। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আজ শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করা হয়। চলুন একটু দেখা যাক আলিমুদ্দিনের এই মুহূর্তে কেমন পরিস্থিতি রয়েছে, আলিমুদ্দিনে কি পরিস্থিতি রয়েছে, কারা উপস্থিত হয়েছেন সেখানে এবং শেষ শ্রদ্ধায় কারা লাল গোলাপ নিয়ে হাজির হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে আলিমুদ্দিন স্ট্রিটে, যেখানে দেখা যাচ্ছে যে বুদ্ধদেব বাবুকে সম্মান জানানো হচ্ছে। বাম নেতৃত্বরা সেখানে উপস্থিত হয়েছেন, প্রচুর সংখ্যক মানুষ সেখানে ভিড় জমিয়েছে। আজ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকাল 8:20 প্রয়াত হন রাজ্যের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। উপস্থিত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য বাম নেতৃত্বরা। খবর পাওয়া মাত্রই পশ্চিমবঙ্গে উড়ে গেলেন রাজ্যের বাম নেতৃত্ব। আজ শেষবারের জন্য শ্রদ্ধা জানাতেই প্রত্যেকেই উপস্থিত হয়েছেন আলিমুদ্দিন স্ট্রিটে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রাক্তন ট্রেড ইউনিয়ন নেতা মনোজ চক্রবর্তী। মনোজবাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি প্রয়াত নেতা, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তথা বামপন্থী শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর স্মৃতিতে সমবেদনা জানাচ্ছি তার পরিবারকে। আজকে আমি দীর্ঘদিন রাইটার্স বিল্ডিং এ কাজ করেছি এবং সেই কাজ করার সুবাদে আমি বুদ্ধদেব বাবুকে কাছ থেকে দেখেছি। একদমই, এবং সেই বিষয়টাই আমরা জানবো। বিভিন্ন অজানা তথ্য আপনার কাছে জানার চেষ্টা করব। আমি তার আগে জ্যোতিবাবুকে দেখেছি এবং তার আগেও যারা ছিলেন তাদেরকেও দেখেছি, সিদ্ধার্থ শঙ্কর রায়। তো আমার মনে হয়েছে সংস্কৃত মনস্ক একটা মানুষ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে স্বপ্ন দেখাতে পেরেছিলেন পশ্চিমবাংলার মানুষকে, এবং সেই স্বপ্ন সুদূর প্রসারী করার জন্য তিনি চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টার মধ্যে দিয়ে তিনি বিধান রায়ের পথটাকেই বেছে নিয়েছিলেন। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যদি না হয় তাহলে পশ্চিম বাংলার মতো এই জনবহুল রাজ্যে হতে পারে না উন্নয়ন। তিনি ন্যানো কিংবা কেমিক্যাল হাবসের মতো প্রকল্পগুলোকে তারই মস্তিষ্ক প্রচুত ব্রেন চাইল্ড আমি বলতে পারি। আমি যে কথাটা বলতে চাইছি রাজনীতির বাইরে গিয়ে বলি। ঘটনা হচ্ছে, আমরা যারা কংগ্রেস ঘরানার লোক, তৃণমূল যারা আমরা করেছি, তাদের প্রতি তার যে খুব একটা আকর্ষণ ছিল এটা নয়। আমি যোগীবাবুর কাছ থেকেও একই ধরনের ব্যবহার আমরা পেয়েছিলাম, কিছুটা ফারাক ছিল। জ্যোতিবাবুর আমলে আমরা যেহেতু কংগ্রেস করতাম, কংগ্রেসের সংগঠন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আক্রমণ হতো। আমাকে কয়েকবার ট্রান্সফার করা হয়েছে। 5ই সেপ্টেম্বর জ্যোতিবাবুর আমলে 1984 আমি আক্রান্ত হই, প্রাণঘাতী হামলাও আমার উপরে কয়েকবার হয়েছিল রাইটার্স বিল্ডিং। কিন্তু এটা আমি জোর গলায় বলি যে বুদ্ধদেব বাবুর সময়ে এই সন্ত্রাসটা অন্তত রাইটার্স বিল্ডিং এ আমরা দেখতে পাইনি। আমি বড় বড় মিছিল করেছি,
বিক্ষোভ করেছি, এমনকি প্রোটেক্টেড এরিয়া, সংরক্ষিত এলাকা যেখানে সাধারণ মানুষের প্রবেশ অধিকার ছিল না, সেখানে আমি মিছিল নিয়ে ঢুকেও পড়েছি কয়েক, কিন্তু পুলিশ ছিল। পুলিশ সতর্কভাবে বুদ্ধদেব বাবুর নির্দেশে আমাদেরকে ট্যাকেল করেছিল শান্তিপূর্ণভাবে। এটা আমি মনে রাখবো। আমি অনেক জায়গায় আক্রান্ত হয়েছি, কিন্তু রাইটার্স বিল্ডিং এ জ্যোতিবাবুর পরে আমি আক্রান্ত হইনি। প্রশাসনিক ভাবে আমি আক্রান্ত হয়েছি, আমাকে বদলি করা হয়েছে বিভিন্ন জায়গায়, যেগুলো অনপ্রিভেদ ছিল সেগুলোও হয়েছে। যাক, সেই কথা বলে আমি তাকে ছোট করতে চাইছি না। সাহিত্য মনস্ক ব্যক্তি, আমরা কয়েকবার তার সঙ্গে দেখা করেছি। বেশি সুযোগ ফেডারেশন পেত না, কোঅর্ডিনেশন কমিটি পেত। স্বাভাবিকভাবেই আমি যে কবার তার সঙ্গে দেখা, আমি কর্মচারীদের সমস্যা নিয়ে আলোচনা করেছি, উনি শুনেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই উনি শুনতেন এবং বলতেন অসীম দাশগুপ্তের সঙ্গে আলোচনা করতে, এবং সেই আলোচনাও আমরা করেছি। পরে আমার আজকে যেটা মনে হচ্ছে যে পশ্চিম বাংলার কর্মচারীদের কাছে তার আবেদন ডু ইট নাও, কিংবা তিনি যেটা বলেছিলেন তাকে বলবো চেয়ারকে, এগুলো কিন্তু ফলপ্রসূ হয়নি। আর হয়নি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জন্যই। তারা কাজ করতেন না, ওয়ার্ক কালচারকে ভেঙে দিয়েছিলেন, এবং সর্বোপরি তাদের নেতার নির্দেশ তারা পালন করতেন না। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ফাইল টেবিলে পড়ে থাকতো। নেতাদের, বিশেষ করে কোঅর্ডিনেশন কমিটির নেতাদের, আমরা এগুলো দেখেছি। এই জায়গাটা থেকে তিনি বের করতে চেয়েছেন। জানতে চাই, আপনি তো বহুদিন বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে একান্তে কথা বলেছেন, কেমন স্বভাবের ছিলেন তিনি? শান্ত স্বভাবের নাকি কেমন স্বভাবের ছিলেন, সেই বিষয়টা যদি একটু তুলে ধরেন। না, শান্ত স্বভাবের বলতে যেটা হয়, তিনি নিশ্চয়ই একটা মেধাবী মানুষ, সাহিত্য মনস্ক মানুষ, যিনি মায়াকোভস্কির অনুবাদ করেন, যিনি মার্কস লেনিনকে কণ্ঠস্থ করতে পারেন, যিনি রবীন্দ্রনাথকে অনর্গলভাবে তুলে ধরতে পারেন, তিনি তো স্বাভাবিকভাবেই সৌজন্যের একটা প্রতিমূর্তি হবেন, এটা ভাবাই যেতে পারে। এবং আমি তার বাইরে তাকে দেখিনি, কিন্তু একটা জিনিস আজকে না বলে পাচ্ছি না, তার মধ্যে একটা অহং বোধ ছিল যে আমি ব্যাপারটা তার কাছে প্রবল ছিল, এবং সেই প্রবল জায়গাটা থেকে তিনি নিজেকে বের করার চেষ্টা করেছিলেন তার রাজত্বের শেষ দিকে। এটা আমি দেখেছি, অনুভব করেছি, এটা অনুভব করার ব্যাপার। আর যেটা বলতে চাইছি যে আজকে পশ্চিমবাংলার সরকারি কর্মচারীরা যে সমস্যাটা নিয়ে সবচাইতে বেশি বিব্রত, সেটা হলো গিয়ে তাদের প্রাপ্য মহার্ঘ ভাতা নিয়ে। আমি তাকে একটা লিখিত প্রস্তাব দিয়েছিলাম, আলোচনা করেছিলাম, এবং সেই আলোচনায় আমি তাকে বলেছিলাম যে রাজস্থানের মতো মরুভূমির দেশ, মহারাষ্ট্র, গুজরাট, এরা সবাই মহার্ঘ ভাতার একটা স্ট্যান্ডিং অর্ডার, অর্থাৎ স্থায়ী আদেশনামা তারা বের করেছে, আপনিও এটা করে দিন। কিন্তু যে কোনো কারণেই হোক, তিনি অসীম বাবুর সঙ্গে কথা বলবেন বলেছিলেন, অসীম বাবুকেও আমি বলেছিলাম, কিন্তু দিয়ে স্ট্যান্ডিং অর্ডার না থাকার ফলে পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারীরা ধারাবাহিকভাবে প্রবঞ্চিত হয়েছিলেন, আজকেও হচ্ছে। যদি এই স্ট্যান্ডিং অর্ডারটা আমার কথা মেনে তিনি করে দিতেন, তাহলে আজকে রাজ্য সরকারি কর্মচারীদের আদালতে যেতে হতো না, এবং পশ্চিমবঙ্গ সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হতো না। এটা হলো গিয়ে একটা দিক, কিন্তু অন্যান্য অনেক দিক আছে
যেগুলো তার চরিত্রের মধ্যে, তার বন্ধু বাৎসল্য, তার দলের প্রতি আনুগত্য, দলের লোকদের প্রতি তার ভালোবাসা, এগুলো আমরা অনুভব করতাম। আমরা যেহেতু বিরোধী দল করি, খুব স্বাভাবিকভাবে অতিক্রান্ত 34 বছরের বাম জমানায় সবচাইতে বেশি আক্রান্ত হয়েছিল কংগ্রেস কর্মীরা, ফেডারেশনের কর্মীরা এবং সর্বোপরি যারা বিরোধী রাজনীতি করেন তারা। এটা কিন্তু বাস্তব অবস্থা। এর থেকে তিনি বের করতে পারেননি এবং শেষ দিকে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন এই জটিল পরিস্থিতিগুলোর থেকে বের করা এবং পশ্চিমবাংলাকে শিল্পায়নের দিকে নিয়ে যেতে। এবং শিল্পায়নকে তিনি করতে গিয়ে তিনি যে কৃষিকে তাচ্ছিল্য করেছেন এটাও আমি বলতে পারবো না। কৃষি সম্বন্ধে বিনয় চৌধুরীর যে বিরাট জ্ঞান সেটাকে তিনি আহরণ করেছিলেন। বিনয় চৌধুরী একজনা কৃষক আন্দোলনের নেতা এবং তিনি একজনা সত্যি মানবতাবাদী নেতা ছিলেন। তার কাছ থেকেও যে অনেক কিছু তিনি শিখেছিলেন, এটা আমি বিনয় বাবুর সঙ্গে খুব ভালোভাবে মিশেছিলাম এবং সেখানে এটা আমি উপলব্ধি করেছিলাম যে তিনি কৃষি সম্বন্ধে যে আউটপুট গুলো দিতেন সেটা তিনি গ্রহণ করতেন এবং তার সঙ্গে যে পশ্চিমবাংলায় ইন্ডাস্ট্রি, বিশেষ করে নির্মাণ শিল্পের একটা বড় যোগাযোগ করতে হবে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এটা তিনি উপলব্ধি করেছিলেন। এই জায়গাটা বুদ্ধদেব বাবুকে মনে রাখতে হবে। মনে রাখতে হবে তার সংস্কৃতি মনস্কতার জন্য, তার সাহিত্য প্রেমী দৃষ্টিভঙ্গির জন্য, বাংলাকে নিয়ে অন্তত সুকান্ত ভট্টাচার্যের ভাবনাগুলোকে তিনি ভাবতেন, এই জন্য তাকে মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ কিংবা নজরুলকেও তিনি কণ্ঠস্থ করতেন, এটার জন্য তাকে মনে রাখতে হবে। তাকে আমি শ্রদ্ধা জানাই, তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং রাইটার্স বিল্ডিং আজকে আর আগের মতো নেই। আজকে আমি কিছুদিন আগে রাইটার্স বিল্ডিং এ গিয়েছিলাম, সংস্কার হচ্ছে। রাইটার্স বিল্ডিং এর প্রোটেক্টেড এরিয়ার অনেক অংশ সংরক্ষিত এলাকায়, যেটাকে আমার আন্দোলনের সবচাইতে বড় জায়গা ছিল বাম বিরোধী, সেটাকেও নতুন করে সংস্কার করছে। আমরা চাইব সেই সংস্কারের স্মৃতির সঙ্গে বুদ্ধদেব বাবু সংশ্লিষ্ট থাকুন, তাকে মর্যাদা দেওয়া হোক, এটুকুই শুধু আমি আজকে বলবো। ধন্যবাদ মনোজ বাবু বিস্তারিত তুলে ধরার জন্য। আজ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়। আলিমুদ্দিন স্ট্রিটে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন প্রকাশ কারাত। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। লাল গোলাপ, লাল পতাকা দিয়ে বিদায় বুদ্ধদেব ভট্টাচার্যকে। জানাই লাল সালাম, লাল সালাম, লাল সালাম। জানাই লাল সালাম, লাল সালাম, লাল সালাম। লাল সালাম দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানালো বাম নেতৃত্বরা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।